অন্তরঙ্গতার রূপরেখা, চিকিৎসা বিষয়ক নির্দেশনার একটি ক্ষুদ্র বিশ্লেষণ। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ভাবলে অবাক হতে হয়, আমাদের জীবনের অত্যন্ত ব্যক্তিগত আর প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলোকে চিকিৎসা বিজ্ঞানের নথিপত্রগুলোতে ঠিক কিভাবে তুলে ধরা হয়। এটা কিন্তু সাধারণ কোনো পাঠ্যবইয়ের নীরস আলোচনা নয়, একদমই না। বরং আজ আমরা গভীরভাবে দেখব মানুষের জীবনের একদম ভেতরের সংবেদনশীল বিষয়গুলোকে কিভাবে একদম মাপা আর নিখুঁত কাঠামোগত ভাষায় রূপ দেওয়া হয়। চলুন শুরু করা যাক। প্রজনন এবং যৌন স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসার ক্লিনিক্যাল রূপরেখা পর্যালোচনা। তো আসল ব্যাপারটা হলো, চিকিৎসা বিজ্ঞানের নথিপত্রগুলোর না নিজস্ব একটা ভাষা আছে। সেখানে আবেগে ছিটে ফোটাও নেই, বাক্যগুলো হয় একদম পরিমিত আর খুব সংক্ষিপ্ত। মানুষের মনের ভেতরে ঘুরপাক খাওয়া এলোমেলো ব্যক্তিগত জিজ্ঞাসাগুলো যখন কোনো মেডিকেল গাইডলাইনের অংশে পরিণত হয়, তখন তা কেমন পেশাদার আর গোছানো রূপ পায়, সেটাই মূলত আজ বিশ্লেষণ করা হচ্ছে। বিষয়টা কিন্তু সত্যি চমৎকার, কারণ এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় কিভাবে একটি ভীষণ স্পর্শকাতর বিষয়কে পুরোপুরি পেশাদার একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব। যে কোনো বিশ্লেষণের জন্যই তো একটা নির্দিষ্ট উৎসের প্রয়োজন হয়, তাই না? আজ যে নির্দেশিকাটি আমরা দেখছি তার ইংরেজি শিরোনামটি হলো মেডিকেল গাইডেন্স অন ইন্টারকোর্স ডিউরিং মেনস্ট্রুয়েশন। লক্ষ্য করলে দেখা যায় শিরোনামটি কতটা পরিষ্কার, কতটা সরাসরি। এখানে কোনো রাগঢাক নেই, কোনো অহেতুক বা বাড়তি শব্দ নেই। একটি সংবেদনশীল এবং একান্ত ব্যক্তিগত বিষয়কে ঠিক এভাবেই একটা কাঠামোগত আর বৈজ্ঞানিক ভিত্তি দেওয়া হয়েছে। এই ধরনের নির্দেশনামূলক শিরোনাম দেখলেই বোঝা যায় বিষয়টা নিছক কোনো আড্ডার বিষয় নয়, বরং এটি একদম সুনির্দিষ্ট একটি মেডিকেল গাইডলাইনের অংশ। এবার চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এই কাঠামোটি তৈরি হয়। এই 12 সংখ্যাটির দিকে একটু নজর দেওয়া যাক। এটি নিছক সাধারণ কোনো সংখ্যা নয়, বরং এটি একটি সুশৃঙ্খল কাঠামোর প্রমাণ। এর সোজা অর্থ হলো, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে তা হঠাৎ করে মাথায় আসা বিচ্ছিন্ন কোনো ভাবনা নয়, বরং এটি একটি দীর্ঘ এবং আনুষ্ঠানিকভাবে সাজানো নির্দেশিকার 12 নম্বর ধাপ। মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে করা প্রশ্নগুলোকে কিভাবে একটার পর একটা যৌক্তিক ক্রমানুসারে সাজানো হয়, এই সংখ্যাটি তারই একটা চমৎকার প্রমাণ। একটার পর একটা ধাপ পেরিয়ে কিভাবে একটা সম্পূর্ণ নির্দেশিকা তৈরি হয়, তাই ক্রমিক নম্বরটা থেকেই একদম স্পষ্ট হয়ে ওঠে। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো, এই নির্দিষ্ট প্রশ্নটি পিরিয়ডের সময় সহবাস করা ঠিক কিনা। এখানে সবচেয়ে বেশি খেয়াল করার মতো বিষয় হলো এর বাক্য গঠনের ধরন। মানুষের জীবনের অত্যন্ত ব্যক্তিগত আর আবেগপূর্ণ একটি বিষয়কে এখানে কতটা সরাসরি আর নির্লিপ্ত একটি জিজ্ঞাসায় পরিণত করা হয়েছে। এখানে ঠিক বা ভুল বিচার করার চেয়েও বড় বিষয় হলো চিকিৎসা বিজ্ঞান কিভাবে মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলোকে একপাশে সরিয়ে রেখে শুধু আর শুধু বৈজ্ঞানিক তথ্যের উপর জোর দেয়। কোনো রকম রাগঢাক ছাড়াই অত্যন্ত সহজ বাংলায় সরাসরি প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, যা ক্লিনিক্যাল ভাষার একটা নিখুঁত উদাহরণ বলা চলে। জিজ্ঞাসাটি রূপরেখায় আবদ্ধ, নির্দেশনার অপেক্ষা। এই কাঠামো কি প্রকাশ করে? শেষ পর্যন্ত এই বিচ্ছিন্ন প্রশ্নটি আসলে আমাদের কি শেখায়? জিজ্ঞাসাটি কেবল একটা বাক্যের ফ্রেমে আবদ্ধ রয়েছে আর তার উত্তর বা নির্দেশনার জন্য অপেক্ষা করছে। এটি পরিষ্কার দেখায় যে চিকিৎসা শাস্ত্রের সবচাইতে ব্যক্তিগত কৌতূহলগুলোকেও একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ফ্রেমে বেঁধে ফেলা হয়, যাতে করে একটি নিখুঁত আর বস্তুনিষ্ঠ সমাধান দেওয়া যায়। আবেগ সরিয়ে রেখে এই কাঠামোর ওপর জোর দেওয়াই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি। তবে সবশেষে একটা কৌতূহল থেকেই যায়, মানুষের জীবনের এই একান্ত অন্তরঙ্গ মুহূর্তগুলো কি আসলেই কেবল কয়েকটা ক্লিনিক্যাল বাক্যে পুরোপুরি আবদ্ধ করা সম্ভব? আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে ভাবনার জন্য এই গভীর প্রশ্নটি কিন্তু রয়েই গেল।